শুরুটা হয় 19 অক্টোবর 1899 থেকে, যেখানে আমরা ক্যারবেরাস নামের একটা জাহাজকে দেখতে পাই, যেটা ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই শিপের মধ্যে একটা মেয়ে ছিল, যার নাম মোরা ফ্র্যাঙ্কলিন, যে কিনা একজন ব্রেন সায়েন্টিস্ট। সে রাতে একটি স্বপ্ন দেখে যে সে একটি মানসিক হসপিটালের মধ্যে আছে। সেখানে তার বাবা তার সঙ্গে দেখা করতে আসে। বাবাকে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারে না। সে চিৎকার করে বলে, প্রমিথিয়াস শিপে যা কিছু ঘটেছে তার জন্য আপনিই দায়ী। এই সময় মোরার ঘুম ভেঙে যায়। আসলে ক্যারবেরাসের আগে এই রুটে আরেকটা শিপ গিয়েছিল, যার নাম ছিল প্রমিথিয়াস। 4 মাস আগে সেই জাহাজটি হঠাৎ করে সব যাত্রী সহ গায়েব হয়ে যায়। এই খবরটা ছিল পুরো পৃথিবীর জন্য বড় একটা ঘটনা, কারণ প্রমিথিয়াস শিপে অনেক বড় বড় ব্যক্তি ছিল। মোরা যে স্বপ্ন দেখেছে তার স্বপ্ন হলেও তার মনে হয় স্বপ্নটার ভেতর যেন কোথাও না কোথাও বাস্তবতা লুকিয়ে আছে। তার অতীতের অনেক কিছুই তার মনে নেই। এর আগের দিন তার ভাই নিউ ইয়র্ক থেকে তার জন্য একটা টিকিট পাঠিয়েছিল। সে চাচ্ছিল মোরা যেন নিউ ইয়র্কে গিয়ে নিউ ইয়ার উদযাপন করে। এই পুরো জাহাজে ছিল প্রায় 1500 যাত্রী, তবে সবাই এক এক ক্যাটাগরিতে ভাগ হয়েছিল। কিছু মানুষ ওয়ার্কার ক্লাসে, কিছু লোয়ার ক্লাসে, আর কিছু ফার্স্ট ক্লাসে। মোরা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছিল, আর ফার্স্ট ক্লাসে অন্য কোনো ক্লাসের মানুষ প্রবেশ করতে পারত না। মোরার সঙ্গে আরো কয়েকজন যাত্রী ছিল। এর মধ্যে ছিল এক গেই কাপল, যারা সবার সামনে ভাই বলে পরিচয় দিচ্ছিল, কারণ সমাজে তাদের স্বাধীনতা ছিল না। আরো ছিল এক নতুন দম্পতি, যাদের দেখে মনে হচ্ছিল তারা এক অপরের সঙ্গে খুশি নয়। এখানে এক জাপানি মেয়েও ছিল, যাকে তার মালিক নিউ ইয়র্কে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। যখন সবাই লাঞ্চ করছিল, ঠিক তখন লোয়ার ক্লাস থেকে ক্রেস্টার নামক একটা ছেলে উপর উঠে আসে। সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে, তবে সে কাঁদতে কাঁদতে বলে, আমার বোন প্রেগনেন্ট, ওর শরীর খারাপ, আমার ডাক্তার লাগবে। যদিও এখানে ডাক্তার ছিল, তবে সে লোয়ার ক্লাসে যেতে চাইছিল না। মোরা ডাক্তারি পড়েছে, তাই সে ছেলেটির সঙ্গে গিয়ে তার প্রেগনেন্ট বোনের সাহায্য করে। তারপর আমরা সেই দম্পতিকে দেখতে পাই, লুসিয়ান এবং কিলি। তারা আসলে হানিমুনে বেরিয়েছে, তবে তাদের সম্পর্কটা ভালো না। ওদিকে লোয়ার ক্লাসে মোরা কিছু ভিশন দেখতে পাই, যেগুলো সে আগে দেখেছে, তবে সে ঠিক মনে করতে পারছে না। সে চরম নার্ভাস এবং সে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সেখানে জাহাজের ক্যাপ্টেন, যার নাম আইক, সে মোরাকে বলে যে আপনি একজন প্রথম শ্রেণীর যাত্রী, তাই আপনি নিচে যেতে পারবেন না। আসলে ক্যাপ্টেন আইক সবসময় বিষণ্ণতায় থাকতো, কারণ 2 বছর আগে তার স্ত্রী ও সন্তান মারা গিয়েছিল তার এক ভুলের কারণে। ঠিক তখন ক্যাপ্টেনের একজন লোক এসে বলে, আমরা অন্য এক শিপ থেকে সিগন্যাল পেয়েছি। ক্যাপ্টেন নিচে গিয়ে সিগন্যাল চেক করে অবাক হয়ে যায়, কারণ এই সিগন্যাল আসছিল প্রমিথিয়াস শিপ থেকে, যেটা 4 মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা এই ভেবে আরো অবাক হয়ে যায় যে 4 মাস ধরে কেউ না খেয়ে না পান করে কিভাবে সমুদ্রে বেঁচে থাকতে পারে। দেখা যায় যে প্রমিথিয়াস জাহাজটি মাত্র 7 ঘন্টার দূরে। তারা সিদ্ধান্ত নেই তারা প্রমিথিয়াসের কাছে যাবে, তাই তারা সমস্ত রুট পরিবর্তন করে নিজেদের শিপ নিয়ে প্রমিথিয়াসের দিকে রওনা দেয়। এবং এই সিদ্ধান্ত সম্পর্কে তারা শিপের কোনো যাত্রীকে কিছু জানায় না। কর্মরত শ্রমিকরাও কিছু বুঝতে পারে না যে জাহাজটি কেন মোরা যাচ্ছে। ধীরে ধীরে সব প্যাসেঞ্জার জেনে যায় যে জাহাজ ঘোরানো হয়েছে। মোরা একের সাথে দেখা করে আর বলে সেও তাদের সাথে প্রমিথিয়াসে যেতে চাই, কারণ তাদের সাথে একজন ডাক্তার থাকলে ভালো হবে। ক্যাপ্টেন রাজি হয়। এরপর ক্যাপ্টেন সবার সামনে অ্যানাউন্স করে তারা প্রমিথিয়াসে যাবে এবং সেখানে বেঁচে থাকা মানুষদের রেস্কিউ করবে। প্যাসেঞ্জাররা তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তবে ক্যাপ্টেন তার ডিসিশন থেকে নড়ে না। এটা শুনে লুসিয়ান ঘাবড়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে, আর সে কিলি থেকে লুকিয়ে একটা ওষুধ পান করে। এরপর আমরা একজন ওয়ার্কারকে দেখতে পাই, যার নাম অলেক। সে একটি স্থানে বসে খাবার খাচ্ছিল। তখনই সেখানে জ্যারোম আসে, যে লুকিয়ে জাহাজে উঠে পড়েছিল। তাকে ক্ষুধার্ত দেখে অলেক তাকে খাবার দেয়। তারপর লম্বা এক যাত্রার পর ফাইনালি তারা প্রমিথিয়াসের কাছে পৌঁছে যায়। এখন ক্যাপ্টেন ও তার কয়েকজন সঙ্গী একটি ছোট নৌকায় করে প্রমিথিয়াস শিপের কাছে গিয়ে তার ভেতর প্রবেশ করে। তারা সেখানে গিয়ে দেখে একজন মানুষেরও কোনো চিহ্ন নেই। যদিও জাহাজে অনেক যাত্রী ছিল, তবু একটা মৃতদেহ দেখা যায় না। ক্যাপ্টেন এরপর যায় কন্ট্রোল রুমে, যেখান থেকে সিগন্যাল পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সিগন্যাল পাঠানোর মেশিনটাই ভাঙা ছিল। ঠিক তখন মোরা দেখে মাটিতে একটি সবুজ রঙের পোকা, একটা বিটল, যেটা একদিকে চলতে থাকে। মোরা সেই পোকাটার পেছনে যায়, যার পরে পোকাটি একটি কেবিনের ভেতর ঢুকে যায়, যেটাকে বাহির থেকে বন্ধ করা হয়েছিল। যখন তারা দরজাটা খুলে, তখন দেখে সেখানে একটা ছোট ছেলে বসে আছে। সে চুপচাপ সবাইকে ফেলফেল করে তাকিয়েছিল। তার হাতে ছিল একটা ছোট পিরামিড। কারোরই কিছু বুঝে আসে না, সব যাত্রী যদি উদা হয়ে যায় তাহলে এই ছেলেটা এখানে কিভাবে রয়ে গেছে। তারা ছেলেটাকে নিজেদের জাহাজে নিয়ে আসে, কিন্তু প্রমিথিয়াস শিপ থেকে আরেকজন লোক চুপি চুপি তাদের জাহাজে ঢুকে পড়ে। তার হাতেও ছিল সেই একই সবুজ রঙের পোকা, যে পোকাটিকে অনুসরণ করে মোরা ছেলেটির কাছে পৌঁছেছিল। এই লোকটি গিয়ে মোরার পাশের কেবিনে থাকে। যে ছেলেটিকে প্রমিথিয়াস জাহাজ থেকে আনা হয়েছে তার দেখাশোনার দায়িত্ব মোরাকে দেওয়া হয়। এর পরের দিন সেই লোকটি বলে তার নাম ড্যানিয়েল। মোরা তাকে চিনে না, কিন্তু লোকটির ব্যবহার থেকে মনে হয় সে মোরাকে খুব ভালো করেই চিনে। এরপর মোরা নিজের কেবিনে ফিরে আসে। সেখানে দেখে সেই ছেলেটা বসে আছে। সে লক্ষ্য করে ছেলেটার গলার পাশে একটা উল্টো পিরামিডের চিহ্ন আছে, একদম সেই চিহ্নটার মতো যেটা সে তার ভাইয়ের চিঠির মধ্যে দেখেছিল, যে চিঠির সঙ্গে সে তাকে নিউ ইয়র্কের একটি টিকিট পাঠিয়েছিল।
মোরা তখন ছেলেটিকে পিরামিডটার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু ছেলেটি কিছু বলে না। আসলে সে কারোর সঙ্গেই কথা বলে না। ইঞ্জিন রুমে অলেক সবাইকে বলে প্রমিথিয়াস শিপে কোনো মানুষের চিহ্ন নেই। এখানের ওয়ার্কাররা ভাবে হয়তো সব মানুষ গায়েব হওয়ার পেছনে সেই ছেলেটির হাত আছে, হয়তো ছেলেটা ওয়ারউলফ। তখন আইক এসে অলেককে বলে যে তাদের শিপে এখন কতগুলো কয়লা আছে। এরপর সে মোরার কাছে গিয়ে তার সাথে ডিসকাস করে যদি প্রমিথিয়াসে অন্য কোনো যাত্রী না থাকে তাহলে তাদের সিগন্যাল কে পাঠিয়েছিল। এগুলো ভাবার সময় হঠাৎ সে তার মেয়ের আওয়াজ শুনতে পায়। সে আওয়াজটির পিছু করে। নিচে ক্রেস্টারের বোন গ্রেটা আমেরিকা যাওয়ার পর ডাক্তার হতে চায়। গ্রেটা সেখান থেকে যেতেই ফার্স্ট ক্লাস থেকে অ্যাঞ্জেল তাকে নিজের সিগারেট কেস গিফট করে। ক্রেস্টার কিছু বোঝে ওঠার আগেই সেখানে তার বড় বোন টপ চলে আসে আর বলে সে তার আচরণ যেন চেঞ্জ না করে। এদিকে জেরম লুসিয়ানের রুমে যায়, যেখানে সে কিছু জিনিস চেক করে একটা মেডেল তার টেবিলের উপর রেখে দেয়। কিলি আসার আওয়াজ শুনে সে বেডের নিচে লুকিয়ে পড়ে। তারপর কিলি সেই মেডেলটা টয়ের ভিতরে ঢুকিয়ে ওয়াশরুমে চলে যায়, আর এই সুযোগে জেরম সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ক্যাপ্টেন সেই আওয়াজের পিছু করতে করতে একটা রুমে পৌঁছায়, যেখানে সে তার পুরো ফ্যামিলিকে দেখতে পায়। সে তার বড় মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই সে পুরো ঘরে আগুন ধরে যায়। আর তখন সে আরেকটা স্থানে পৌঁছায়, যেখানে সে গ্রিন বিটালটা দেখে, যেটা সে প্রমিথিয়াসে দেখেছিল। পোকাটার পিছু করতে করতে সে একটা টানেল ঢুকে পড়ে, যে টানেলটা শেষ হয় সোজা তার বেডের নিচে। নিজের বেডের নিচে এই সিক্রেট টানেলকে দেখে সে অনেক কনফিউজড। টানেলের দরজাটিতে ট্রায়াঙ্গেল এবং লাইনযুক্ত একটা চিহ্ন ছিল, যে চিহ্নটা পুরো জাহাজে আছে। কোম্পানির চিহ্নতেও রয়েছে, সাথে সেই ছেলেটির গলায়ও এবং মোরার ভাইয়ের চিঠিতেও, এমনকি কিলের কানের দুলেও। এই চিহ্নটার অর্থ কি তা আমরা পরে জানতে পারবো। ক্যাপ্টেন সোজা মোরার রুমে এসে সেই ছেলেটাকে জোরে ধরে তাকে প্রমিথিয়াস শিপের ব্যাপারে জিজ্ঞেস করে। আইকের এই আচরণ দেখে মোরা তাকে রুম থেকে বের করে দেয় আর বলে সে এখন ঠিকভাবে ভাবতে পারছে না, তার বিশ্রাম প্রয়োজন। এদিকে শিপের লোকেরা জেরমকে ধরে ফেলে আর তাদের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। ড্যানিয়েলকে দেখা যায় সে তার কাছে থাকা সেই সবুজ বিটালটি লোয়ার ক্লাসে ছেড়ে দেয়, আর সেটার সাহায্যে সে গ্রেটাকে উপরে নিয়ে আসে। ড্যানিয়েল তার থেকে অ্যাডভান্স ক্ষমা চায়, হয়তো সে গ্রেটার ক্ষতি করতে যাচ্ছে। এরই সঙ্গে জাহাজের সব কম্পাস যেগুলো দিক নির্ধারণে সাহায্য করে সেগুলো নষ্ট হয়ে যায়। এরপর ক্যাপ্টেন আবারও সবার সামনে একটা অ্যানাউন্স করে যে তারা প্রমিথিয়াস জাহাজকে নিজেদের শিপের সাথে বেঁধে আবার ইউরোপে নিয়ে যেতে যাচ্ছে। এটা শুনে সব প্যাসেঞ্জারের মাথা গরম হয়ে যায়। মিসেস উইলসন বলে বেশিরভাগ প্যাসেঞ্জাররা চাই আপনি নিউ ইয়র্কের যাত্রা কন্টিনিউ করুন। এদিকে শিপের বেশ কিছু সদস্য চাই তারা ক্যাপ্টেনের বিরুদ্ধে গিয়ে সেই ভৌতিক প্রমিথিয়াস জাহাজটাকে ডুবিয়ে দিবে। আর জাহাজের একজন সদস্য সেভেস্টিয়ানকে কেউ সিক্রেটলি ট্রায়াঙ্গেল সিম্বলযুক্ত কিছু মেসেজ পাঠাচ্ছে। এরই মাঝে ক্যাপ্টেন জাহাজের উপর গ্রেটার লাশ দেখতে পায়। তার মনে হয় এর মৃত্যুর পেছনের কারণ প্রমিথিয়াস। তারা বুঝতে পারে সবকিছুর মধ্যে গভীর রহস্য রয়েছে। তাই ফিরে যাওয়ার আগে শুধু ক্যাপ্টেন আর মোরা আবারও একবার প্রমিথিয়াস শিপে যায়, যেখানে রুমের বেডের নিচে টানেল রয়েছে। তবে ভেতরে গিয়ে তারা দেখে যাওয়ার কোনো রাস্তা নেই, বরং অদ্ভুতভাবে সবদিকে কালো টাইলস দিয়ে ঘেরা। এদিকে মোরা না থাকায় ছেলেটির কাছে ড্যানিয়েল আসে। আসলে ড্যানিয়েল ছেলেটিকে চেনে এবং তার একটা মিশন এখানে এসেছে। এরপর ক্যাপ্টেন একটা লিস্ট খুঁজে পায়, যেটাতে সেই সব যাত্রীদের নাম ছিল যারা প্রমিথিয়াস জাহাজে ভ্রমণ করছিল এবং যারা নিখোঁজ হয়ে গিয়েছিল। এই তালিকার মধ্যে মোরার নামও ছিল। ক্যাপ্টেন এটা দেখে অবাক হয়ে যায়। সে মোরার দিকে সন্দেহ করতে শুরু করে যে মোরা কিছু একটা লুকাচ্ছে। যদি সে সত্যিই 4 মাস আগে প্রমিথিয়াস জাহাজে রওনা দেয়, তবে সে বেঁচে ফিরে এলো কিভাবে, আর আবার একই যাত্রায় এলো কেন? ক্যাপ্টেন এ বিষয়ে মোরাকে কিছুই বলে না। তবে তারা দুজনেই আবার শিপে ফিরে আসে। সেখানে ক্যাপ্টেন জানতে পারে লোয়ার এবং তার কিছু সদস্যরা বিদ্রোহ করে ফেলেছে, কারণ তারা এই ট্রিপের জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছিল। এর উপর এখানে একজন মেয়ের মৃত্যু হয়েছে। তারা বলে যাকে তোমরা প্রমিথিয়াস থেকে নিয়ে এসেছো সে অভিশপ্ত, তাকে সমুদ্রে ছুড়ে ফেলে দেওয়া উচিত। মোরা এটা চায় না, কিন্তু কেউ তার কথা শোনে না। তাই ক্রেস্টারের মা অবশেষে ছেলেটাকে সমুদ্রে ফেলে দেয়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। মোরা ক্যাপ্টেনের কাছে সাহায্য চাই, কিন্তু ক্যাপ্টেন বলে তুমি একজন মিথ্যাবাদী,
তুমি তো নিজে প্রমিথিয়াসে ছিলে। মোরা কিছুই বুঝে উঠতে পারে না। তবে এই সময় সবচেয়ে বড় সমস্যা দাঁড়ায় এই শিপ এক জায়গায় আটকে আছে। এটি শুধু প্রমিথিয়াস শিপের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সবাই যখন চিন্তায় ডুবে থাকে তখনই হঠাৎ কেবিনের ভেতর থেকে ঠকঠক শব্দ আসে, আর পরের মুহূর্তেই সেই ছেলেটি বের হয়ে আসে যাকে কিছুক্ষণ আগেই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। তার হাতে তখন সেই ছোট পিরামিডটা ছিল। সে মোরার কাছে যায় আর মোরা অজ্ঞান হয়ে যায়। এখন সব যাত্রীদের বিশ্বাস হয়ে যায় যে এই ছেলে অভিশপ্ত, তাকে আটকে ফেলা হয়। এখন জাহাজের সব যাত্রী দুই দলে ভাগ হয়ে গেছে। একটা দল ক্যাপ্টেনের, যারা ইংল্যান্ডে ফিরে যেতে চায়, এবং আরেকটা দল লোয়ার ক্লাসের, যারা নিউ ইয়র্কে যেতে চায়। সবাই অনেক বেশি উত্তেজিত। এমনকি সে গর্ভবতী তরুণী যাকে মোরা শুরুতে চিকিৎসা করেছে, সে সিদ্ধান্ত নেই সে ক্যাপ্টেনের দলে যোগ দেবে, কারণ অন্য দলটি খুব বেশি হিংস্র। এই সময় মোরার জ্ঞান ফিরে আসে। সে জানতে পারে ছেলেটিকে আটকে রাখা হয়েছে। সে ছেলেটিকে মুক্ত করতে যায়, কিন্তু সবাই তার বিপক্ষে দাঁড়ায়। তারা তাকে গুলি করার হুমকি দেয়। তবু যখন মোরা ছেলেটিকে ছাড়াতে যায় তখনই হঠাৎ একজন গুলি চালিয়ে দেয়। গুলিটা মোরার দিকে ধেয়ে আসে। ড্যানিয়েল তাকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু এখানে রহস্যময় ভাবে সময় থেমে যায় এবং যে ছেলেটিকে আটকানো হয়েছিল সে নিজেই নিজেকে মুক্ত করে মোরার পাশে এসে দাঁড়ায়। এখন এখানে পুরো সময় থেমে যায় শুধু মোরার ছেলেটিকে ছাড়া। ছেলেটি মোরার হাত ধরে বাইরে নিয়ে যায়। এরপর একটি কক্ষে নিয়ে গিয়ে মোরা তাকে জিজ্ঞেস করে, আমি কিছুই বুঝতে পারছি না, এখানে কি হচ্ছে? তুমি বারবার কিভাবে ফিরে আসছো? ছেলেটি কাগজে লিখে জানাই, আমি কিছু বলতে পারবো না, কারণ তারা আমাদের সবসময় দেখছে আর শুনছে। তোমাকে শুধু আমাকে অনুসরণ করতে হবে। মোরা সব প্রশ্নের উত্তর জানতে চাই, তাই সে ছেলেটির পেছনে হাঁটতে শুরু করে। ছেলেটির হাতে ছিল সেই সবুজ রঙের বিটল, যেটা শেষবার ড্যানিয়েলের কাছে ছিল, যেটা সে লোয়ার ক্লাসে ছেড়ে দিয়েছিল আর যার কারণে একজনের মৃত্যু হয়েছিল। এবার ছেলেটি যখন সেই বিটলটি মাটিতে রাখে তখন একটি পোর্টাল খুলে যায়। মোরা সেই পোর্টাল দিয়ে বেরিয়ে তার মেমোরিতে থাকা একটা জায়গায় পৌঁছায়, একটা ভিন্ন ডাইমেনশনে। তবে সেই ছেলেটাকে সে কোথাও দেখতে পায় না। এদিকে জাহাজের ভেতর যেখানে সময় থেমে গিয়েছিল তা আবার স্বাভাবিক হয়ে যায়, আর এখন জাহাজে এক অদ্ভুত শব্দ শোনা যেতে শুরু করে, এক ধরনের সাইরেন। আওয়াজটা জাহাজ জোরে ছড়িয়ে পড়তে শুরু করে। ক্যাপ্টেন লক্ষ্য করে যে মোরার ছেলেটি আর সেখানে নেই। সে ড্যানিয়েলকে দেখে বলে, তোমাকে তো আমি কখনোই জাহাজে দেখিনি, তুমি নিশ্চয়ই মোরার সেই ছেলেটির সঙ্গে মিলে আছো। সে ড্যানিয়েলকে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই টোপ বলে উঠে, এখন একে অপরের সঙ্গে লড়াই করার সময় না, আমাদের আগে জানতে হবে কিভাবে এখান থেকে বের হওয়া যাবে। এরই মাঝে জাহাজের ভিতর ছড়িয়ে পড়ে সে অদ্ভুত শব্দ সব যাত্রীকে হিপনোটাইজ করে ফেলে, আর সবাই একসাথে জাহাজের উপরে যেতে থাকে এবং এক এক করে সাগরে ঝাঁপ দিতে শুরু করে। জাহাজের প্রত্যেক মানুষ নিজেদেরকে শেষ করে দিচ্ছে, যার মধ্যে ক্রেস্টারও নিজেকে শেষ করে দেয়। ড্যানিয়েল এসব দেখে হতবাক। সে দৌড়ে নিচে নেমে যায়, আর সে তার কাছে থাকা সবুজ বিটালটা দিয়ে সেই একইভাবে পোর্টাল খুলে, আর মোরা যেখানে পৌঁছেছিল সে ওই জায়গাটায় পৌঁছায়। সেখানে সে ছেলেটাকে দেখে। মোরা সে বিল্ডিং এর ভেতরে গিয়েছে। ছেলেটার এই কর্মকাণ্ড দেখে ড্যানিয়েল অনেক ডিসঅ্যাপয়েন্টেড। তবে ছেলেটার আশা ছিল হয়তো এখন মোরার স্মৃতি ফিরে আসবে, কারণ এর আগে তারা এত দূর আসেনি। এবার হয়তো তারা সফল হবে, কিন্তু আনফর্চুনেটলি এখানে আনার পরও তার স্মৃতি ফিরে আসেনি। ড্যানিয়েলকে এখন সেই শিপটি ডোবার আগেই সবকিছু ঠিক করতে হবে। এদিকে হিপনোটাইজ হওয়া থেকে বাঁচার জন্য সবাই নিজেদের রুমের মধ্যে বেঁধে ফেলে। জ্যারম লুসিয়ানকে গান পয়েন্ট করে তাকে কিলিয়েও নিজেকে বেঁধে ফেলে। আসলে জ্যারম আর লুসিয়ান বন্ধু ছিল, তবে লুসিয়ান জ্যারমকে একটা ঘটনায় ফাঁসিয়ে এই জাহাজটা করে পালিয়ে যেতে চেয়েছিল। তবে জ্যারম এই জাহাজে এসে পৌঁছায়। যাই হোক, অন্যদিকে ড্যানিয়েল ইঞ্জিন রুমে গিয়ে স্টিম প্রেসার মেশিনটাকে তার মেকানিক্যাল ডিভাইস দিয়ে হ্যাক করতে থাকে। সময় থাকতে সে যদি সব ঠিক না করে তাহলে সবকিছু আবার রিস্টার্ট হয়ে যাবে। এখানে জানা যায় ড্যানিয়েল তার ডিভাইসের সাহায্যে যে কাউকে অজ্ঞান করতে পারে। এদিকে মোরা সেই বিল্ডিংটিতে পৌঁছায়, যেটা তার স্বপ্নের সেই মেন্টাল হসপিটাল। সে রুম নাম্বার 1011-এ ঢুকে পড়ে, আর সেখানে সে তার পিতাকে দেখতে পায়, যার নাম হেনরি। এরপর আবারও মোরাকে ধরে হেনরি তাকে ব্ল্যাক ইঞ্জেকশন লাগিয়ে দেয়। এগুলো যেন মোরার সাথে আবারও হয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে, যে মোরা এটা করলে এটা হবে। এই সবকিছু যেন আগে থেকে লেখা আছে। জ্ঞান ফিরলে মোরা দেখে সে তার রুমে আছে। সে সেখান থেকে বেরিয়ে আসে। তখন ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে সে ছেলেটা কোথায় গেল। মোরা তাকে বলে সেই ছেলেটার হাতে একটা পিরামিড আছে, যেটার কারণে সে সময়কে থামিয়ে দিতে পারে। মোরা আরো জানায় যে তার পিতা হেনরি সেই হয়তো সবকিছু কন্ট্রোল করছে। আসলে তার পিতা থেকে মানুষদের ব্রেন নিয়ে জানার জন্য আগ্রহ ছিল, অর্থাৎ মানুষের ব্রেন কিভাবে কাজ করে, মানুষের চিন্তা ভাবনা কিভাবে কাজ করে, সবকিছু জানার প্রতি তার বেশি আগ্রহ ছিল। আর মোরা মনে করছে যে সম্ভবত তার বাবা এই জাহাজগুলো কিনেছে যাতে সে জাহাজে থাকা প্যাসেঞ্জারের উপর এক্সপেরিমেন্ট করতে পারে। আসলে মোরার বাবার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মোরার মা, কিন্তু যখন মোরা জন্মায় তার মায়ের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। তারপর তিনি নিজের স্ত্রীর জন্য একটি মানসিক হসপিটাল বানায়, যেখান থেকে এখন মোরা ফিরে এসেছে। আইক এখানে রিভিল করে যে প্রমিথিয়াসের প্যাসেঞ্জার লিস্টের নিচে তার সাইন করা, অর্থাৎ সে প্রমিথিয়াস শিপের ক্যাপ্টেন ছিল। তার এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এই সময় সে দেখে আবার সেই সবুজ বিটল। তারপর সে ঠিক সেই একই প্রক্রিয়া অনুসরণ করে ক্যাপ্টেনের ব্যাডের নিচের সুরঙ্গেতে যায়, আর তারা সোজা ক্যাপ্টেনের মেমোরিতে পৌঁছায়। যে হ্যাঁ,
ব্যাডের নিচে বানানো এই টানেল প্যাসেঞ্জারদের মেমোরিজ, স্পেশালি তাদের ডার্ক মেমোরিজ। মোরা জানাই তার ব্যাডের নিচেও এমন একটা টানেল আছে। যাই হোক, তাদের সামনে এখন আইকের সেই বাড়িটা যেখানে তার স্ত্রী আর সন্তানের মৃত্যু হয়েছিল। অন্যদিকে জাহাজের ড্যানিয়েল সে অদ্ভুত শব্দটি বন্ধ করে দেয়, যার কারণে সবাই হিপনোটাইজ হয়ে পড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি ভয়াবহ। এই জাহাজে 1500 জন মানুষ ছিল, কিন্তু এখন মাত্র কয়েকজন বেঁচে আছে। বাকি সবাই সাগরে ঝাঁপ দিয়ে মারা গেছে। এদিকে সেবাস্টিয়ান সেই ছেলেটিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে মোরার বাবাকে দেখা যায়, সে একটি মহলে তার কক্ষে বসে থাকে, আর তার জানালার বাহিরের দৃশ্য দেখা যায় যেখানে একটি বিশাল আকৃতির ব্ল্যাক পিরামিড ছিল, একদম সেই ছোট মডেলটার মতো যেটা সেই ছেলেটার হাতে ছিল। আর এখানে এই ব্ল্যাক পিরামিডের পাশে পৃথিবী যেন একদম ধ্বংস। এখন এটা কোন জায়গা? সব পিরামিডগুলো কালো কেন, এবং এখানে সবকিছু ডার্ক কেন? সাথে শিপের মধ্যে কি হচ্ছে, কেন হচ্ছে, এই সবকিছু আমাদের শেষে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, কন্ট্রোল রুমে সবাই ডিসকাস করে যে তাদের কি করা উচিত। ইতিমধ্যে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। তাদের জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন কি হবে? টপ থেকেও তার মায়ের কথা সত্যি মনে হচ্ছে যে অবশ্যই ওই ছেলেটা একটা অভিশপ্ত ছেলে। এমন পরিস্থিতিতে সবাই এখন ক্যাপ্টেনের বিরোধিতা করার কথা ভুলেই যায়। সবাই এখন ক্যাপ্টেনের কথা মানতে রাজি। তাই ক্যাপ্টেন সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয়। আইকে এবং মোরা ছেলেটাকে খুঁজতে বের হবে। অলেকের সাথে অর্ধেক লোক ইঞ্জিনকে রিস্টার্ট করতে যাবে, আর বাকিরা সার্ভাইভারদের খুঁজবে। সবাই খেয়াল করে তাদের জাহাজের মধ্যে অদ্ভুত এক ধরনের ব্ল্যাক ম্যাটেরিয়াল বের হতে আছে, যেটা ক্রমাগত বড় হতে আছে। ড্যানিয়েল ভুলেও কাউকে এটা স্পর্শ করতে মানা করে। মোরা টানেলের সাহায্যে আইককে নিজের মেমোরিতে নিয়ে যায়। মোরা জানাই এই মেন্টাল হসপিটাল তার বাবা বানিয়েছিল। ভেতরে গিয়ে তারা জানালা দিয়ে দেখে মেন্টাল হসপিটালের ভেতরের দেয়ালগুলো আসলে শিপের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, অর্থাৎ এই ফেক রিয়েলিটি বা পকেট ডাইমেনশন আসলে শিপের মধ্যেই অবস্থিত। এদিকে সেবাস্টিয়ানকে খুঁজতে গিয়ে উইলসন কৌতূহলবশত সেই ব্ল্যাক ম্যাটেরিয়ালসকে টাচ করে ফেলে, যার কারণে সেই ব্ল্যাক ম্যাটেরিয়াল তার পুরো শরীরে ছড়াতে শুরু করে। এদিকে টব একটি রুমে ঢুকে হঠাৎ তার পাস্টার মেমোরিতে এসে যায়। আসলে ক্রেস্টারের তার মালিকের ছেলের সাথে অ্যাফেয়ার চলছিল। ক্রেস্টারের এই আচরণ দেখে সে তাকে গুলি করতে যাবে, তবে গুলিটি ক্রেস্টারের চোখের পাশ দিয়ে চলে যায়। টব ঠিক সেই সময়টিতে উপস্থিত ছিল। এখানে মালিক টবকে ধরে তাকে অজ্ঞান করে দেয়, আর সবার সামনে তার সাথে জোর জবরদস্তি করে। জ্ঞান আসতেই টব তাকে মেরে ফেলে, অর্থাৎ টবের পেটে এই লোকটার বাচ্চা। শিপের মধ্যে অনেক প্যাসেঞ্জার ইঞ্জিন রুমে গিয়ে কাজ করতে থাকে, আর ফাইনালি তারা ইঞ্জিন স্টার্ট করে ফেলে। আর কন্ট্রোল রুমে থাকা দুইজন অনেক খুশি হয়, তবে এখন জাহাজটা কে চালাবে? তাদের জাহাজ চালানোর তো অভিজ্ঞতা নেই। অন্যদিকে সেবাস্টিয়ান সুযোগ পেয়ে ডাইনিং রুমের ক্যাবিনেট থেকে কোথাও টেলিপোর্ট হয়ে যায়। আসলে সে হেনরির সাথে দেখা করতে এসেছে। হেনরি তাকে জানায় যে তাদের যে করেই হোক সে বাচ্চার ব্ল্যাক পিরামিডটাকে খুঁজতে হবে। এখানে ঘটে একটা বড় টুইস্ট। আসলে মোরার একটা সিমুলেশনের ভেতরে আছে, একটা কম্পিউটার প্রোগ্রামের ভেতর। মোরা যেমনটা ক্যাপ্টেনকে জানিয়েছে যে তার বাবা জাহাজকে কিনে প্যাসেঞ্জারের উপর এক্সপেরিমেন্ট করে, তাহলে হতে পারে এটাই হচ্ছে হেনরির এক্সপেরিমেন্ট, যেখানে সে তাদের সিমুলেশনের মধ্যে পাঠিয়ে এক্সপেরিমেন্ট করছে। আর জানা যায় সিমুলেশনটা 8 দিন ধরে চলে। 8 দিন পার হয়ে গেলে আবার সবকিছু রিস্টার্ট হয়ে যাবে, সবকিছু প্রথম থেকে শুরু হবে। এই সবকিছু অনেক বড় একটা রহস্য যা আমরা শেষে জানতে পারবো। ওদিকে মেন্টাল হসপিটালেও ব্ল্যাক ম্যাটেরিয়ালসটা ছড়াতে শুরু করে। তখনই সেখানে ড্যানিয়েল পৌঁছায়। ড্যানিয়েলকে দেখে সেখানে দুজন প্রচন্ড অবাক হয়, কারণ এরা এসেছে পোর্টালের সাহায্যে। তাহলে ড্যানিয়েল এখানে কি করছে? ক্যাপ্টেন বলে তুমি আগে থেকে সবকিছু জানতে, চলো এখন আমার সাথে। তবে ড্যানিয়েল ক্যাপ্টেনের উপর আক্রমণ করে তাকে ভিন্ন কোনো লোকেশনে টেলিপোর্ট করে দেয়। ড্যানিয়েল তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে প্লিজ নিজের পাস্টকে মনে করার চেষ্টা করো। ড্যানিয়েল মোরাকে বলে যে সে তার হাজব্যান্ড, কিন্তু মোরা ড্যানিয়েলের দিকে বন্দুক তাক করে। ড্যানিয়েল তাকে দেখে বলে তুমি কিছুই মনে করতে পারো না, আমাদের বিয়ের 12 বছর হয়ে গেছে। মোরা তার কথায় বিশ্বাস করে না। তার মনে হয় ড্যানিয়েল তার জন্য বিপদ। সে ড্যানিয়েলকে একটি রুমে আটকে রাখে আর নিজে সেখান থেকে বেরিয়ে যায়। বের হওয়ার পর তার হাতে থাকা বন্দুকটি সে জোরে ছুঁড়ে ফেলে দেয়, যেটা একটি কাচের দেয়ালে আঘাত করে। তখনই মোরা জানতে পারে বাহিরের দুনিয়া ফেক ডিসপ্লে দিয়ে ঘেরা। মোরা এটা দেখে আরো অবাক হয়ে যায়। ইন্টারেস্টিংলি দেখা যায় হেনরি এই সবকিছু তার মনিটর দিয়ে দেখছে। আসলে হেনরির কক্ষের একটি দেয়ালে অনেকগুলো মনিটর লাগানো, যেগুলো দিয়ে মোরার পিতা হেনরি প্রত্যেক জায়গার উপর নজর রাখছে। এর মানে কে কখন কি করছে হেনরি তার সব জানে। এদিকে ক্যাপ্টেনকে আবার দেখা যায় সে জঙ্গলের একটি বাড়ি থেকে বেরিয়ে এসে প্রমিথিয়াস শিপে ফিরে আসে। মানে সে আবার সেই প্রমিথিয়াস জাহাজে ফিরে যায়। আর যখন সে প্রমিথিয়াস শিপের বাইরে দেখায় তখন সে হতবাক হয়ে যায়। সেখানে একটা নয় দুইটা নয় বরং প্রমিথিয়াস জাহাজের মতো হুবহু অনেকগুলো জাহাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অন্যদিকে মোরা ফিরে আসে নিজের জাহাজে, যেখানে মাত্র কয়েকজন যাত্রী বেঁচে আছে। তখন সমুদ্রে প্রচন্ড তুফান শুরু হয় আর তার ঢেউ জাহাজের উপর উঠে আসে। সব যাত্রী আতঙ্কিত হয়ে যায় আর বলে
চলো সবাই ইঞ্জিন রুমে যাই। কিন্তু মোরা সিদ্ধান্ত নেই সে ক্যাপ্টেনকে খুঁজে বের করবেই। সে পুরো জাহাজকে খুঁজে দেখে কিন্তু ক্যাপ্টেনকে সে কোথাও পায় না। অবশেষে সে ক্যাপ্টেনের রুমে প্রবেশ করে আর ব্যাডের নিচে টানেলে ঢুকে সে ক্যাপ্টেনের স্মৃতিতে পৌঁছায়। কিন্তু এবার সে ক্যাপ্টেনকে পায় না, বরং পায় ক্যাপ্টেনের মৃত স্ত্রীকে, যে তার উপর আক্রমণ করে চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? তুমি ক্যাপ্টেনের স্মৃতিতে কিভাবে এলে? তুমি আসলে কে? মোরা ভয় পেয়ে সেখান থেকে পালাই। এরপর সে চলে যায় ড্যানিয়েলের রুমে, কারণ ড্যানিয়েল তাকে বলেছিল সে তার স্বামী আর তাদের বিয়ের 12 বছর হয়ে গেছে। এই কথাটা যাচাই করতে মোরা ড্যানিয়েলের ব্যাডের নিচে থাকা গোপন জায়গাতে ঢুকে আর তার স্মৃতিতে প্রবেশ করে। ভেতরে পৌঁছে সে একটি ঘরে ঢুকে, যেটা তার অনেক পরিচিত মনে হয়। সে যখন বিছানার পাশে যায় তখন দেখতে পাই ড্যানিয়েল আর তার অনেকগুলো ছবি। আর সেই ছবিগুলোর মধ্যে দেখা যায় যে সেই ছোট্ট ছেলেটা যে কখনো কিছু বলে না, সে আসলে তার ছেলে, যার নাম এলিয়েট। এদিকে একে একে সবাই মার যেতে শুরু করে। লিঙ্গি তার মায়ের ভিশনের পিছু করতে করতে বাইরে চলে আসে। এরপর লিঙ্গিকে বাঁচাতে গিয়ে অনেক পানিতে পড়ে যায়। অ্যাঞ্জেল লোহার চাপা পড়ে মারা যায়। লুসিয়ান হার্ট অ্যাটাকে। ক্রিস্টারের মা বাবা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। আর টপকে বাঁচানোর চক্করে ফ্রান্স নিজের জানের কুরবানি দেয়। ধীরে ধীরে পুরো জাহাজে পানি ভরতে শুরু করে। আর পুরো জাহাজ তল্লাশি করার পরও তারা কোনো সার্ভাইভারকে দেখতে পায় না। তখনই তারা লক্ষ্য করে শীঘ্রই তাদের জাহাজ বিশাল এক তুফানের মধ্যে ঢুকবে। তাদের শিপে এখন শুধু 4 জন উপস্থিত ছিল। অন্যদিকে ড্যানিয়েল, যেখানে 1011 রুম আটকে রয়েছিল, সে সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। আর অবশেষে সে দেয়ালে থাকা প্যানেলগুলো খুলে শিপের ওয়ারিং সিস্টেমে ঢুকে পড়ে। এই মাইজালটা পার করার সময় ড্যানিয়েল সব প্যাসেঞ্জারের স্মৃতিতে হয়ে যেতে থাকে। আর অবশেষে সে মোরার স্মৃতিতে পৌঁছায়। তার সামনে একটি কবর ছিল, তবে এর পর মুহূর্তে দেখা যায় সেটার নিচে একটা রুম ছিল, যেটাতে এলিয়েট লুকিয়েছিল। আসলে তারা দুজন এখানে যা হচ্ছে সব জানে। তারা জানে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। তারা প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে যেন মোরার সবকিছু মনে চলে আসে, এবং তাদের কথা শুনে জানা যায় যে সবকিছু অনেকবার হয়েছে। তারা একটা লুপের মধ্যে রয়েছে। লুপ হচ্ছে একই জিনিস বা একই ঘটনা বারবার হওয়া। তাদের লুপটা 8 দিনের। 8 দিন হয়ে গেলে আবার নতুন করে 8 দিন শুরু হবে। এভাবে চলতে থাকে। এই জন্যই তো ড্যানিয়েল তাড়াহুড়ো করছে যেন মোরার জ্ঞান ফিরে আসে 8 দিনের মধ্যেই। আর আজ 7ম দিন। তাই ড্যানিয়েলকে যে করেই হোক মোরাকে এই ফেক রিয়েলিটি থেকে বের করতে হবে। এলিয়েট বলে, তুমি আমার চিন্তা করো না, আমি এখানে নিরাপদে আছি। সে একটি আংটি ড্যানিয়েলকে দেয় আর বলে, এটা মোরাকে দিয়ে দিও। আসলে এটা তাদের ওয়েডিং রিং। এরপর ড্যানিয়েল সেখান থেকে বেরিয়ে আবার জাহাজে ফিরে আসে। তবে সে তাকে জাহাজে দেখতে না পেয়ে বুঝতে পারে যে মোরা নিশ্চয়ই তার স্মৃতির ভেতরে আছে। তাই সে নিজের ব্যাডের নিচে সেই গোপন জায়গায় প্রবেশ করে আর তার মোরার সঙ্গে দেখা হয়ে যায়। মোরা এখন নিশ্চিত ড্যানিয়েলই তার স্বামী। ড্যানিয়েল তাকে সব ব্যাখ্যা করে যে এই সবকিছু চোখের ধোঁকা। এখানে একটা গেম চলছে যেটা আমাদের শেষ করতে হবে, তা না হলে এটা আবার শুরু হয়ে যাবে। এই গেমে জিততে হলে আমাদের সেই চাবিটা দরকার, যেটা মোরা লুকিয়ে রেখেছে। চাবি দিয়ে সেই পিরামিডটা খুলতে হবে, যেটা আমাদের ছেলের কাছে ছিল। তাহলেই সবকিছু শেষ হবে। মোরা বলে, চাবি সম্পর্কে আমার কিছুই মনে নেই। তবে এখন যেহেতু মোরা তার অতীতের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে, তাই একটু পরেই তার সহজে মনে পড়ে যায়। আর সে বলে, আমার ভাই যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠির সঙ্গে একটি টিকিট আর চাবি ছিল। সেই চাবিটা আমার পেন্ডেন্টে লাগিয়ে ফেলেছিলাম, আর সেই পেন্ডেন্ট এখনো আমার কাছে আছে। মোরার এটাও মনে পড়ে যায় তার বাবা মেন্টাল হসপিটালে এই চাবিটা সম্পর্কে জিজ্ঞেস করছিল। অন্যদিকে সেভিস্টেন শিপের এক জায়গা থেকে একটা ডিভাইস বের করে সেটার সাহায্যে এলিটকে খুঁজে পায়। সেভিস্টেন মোরার মেমোরিতে গিয়ে এলিটকে কিডন্যাপ করে নেয়, যেটা তারা এতদিন সব লুপে চেষ্টা করে যাচ্ছিল। আর অবশেষে আজ তারা এলিটকে কিডন্যাপ করতে পেরেছে। সাথে এখন ব্ল্যাক পিরামিড হেনরির হাতে। হেনরি সেই স্ক্রিনগুলো দেখে বলতে থাকে যে সব মানুষরা সিমুলেশনে শুধু নিজেদের ইমোশনের জন্য নিজেদের প্রাণ হারে। তারা যদি ইমোশনের বদলে লজিককে বাছাই করত, তাহলে অ্যাটলিস্ট নিজেদের জীবন বাঁচাতে পারত এবং তাদের সেই সিমুলেশন থেকে বের হওয়া অনেক সহজ হয়ে যেত। আসলে কেউ না জানলেও হেনরি জানে তারা সিমুলেশনে আছে, এমনকি সেও সিমুলেশনে আছে। আর সে ওটা থেকে বের হতে চাই, যেটা করতে তার থেকে সেই চাবিটা প্রয়োজন। হেনরি পিরামিডটা নিয়ে নেয় এবং সেটা উপর থেকে খুলে ফেলে। পিরামিডের ভেতরে একটা কিউ হোল ছিল, যার চাবিটা মোরার কাছে আছে। এই সময় মোরার ড্যানিয়েল রয়েছে তাদের শিপে। ড্যানিয়েল তার ডিভাইস দিয়ে এই জাহাজের ফাংশনগুলোকে চেঞ্জ করার চেষ্টা করে, সেগুলো নষ্ট করার চেষ্টা করে। সাথে সেই মোরাকে জানাই যখনই সিমুলেশনগুলো শেষ হয় তখন এই জাহাজগুলো একটা স্থানে গিয়ে জমা হয়, যেখানে আমরা ক্যাপ্টেনকে দেখেছিলাম, যেখানে তার আশেপাশে অনেকগুলো জাহাজ ছিল। আর সেখানে অনেক জাহাজ থাকা তাদের অনেকবার সিমুলেশনে আটকে থাকার প্রতি ইঙ্গিত দেয়। ড্যানিয়েল আরো জানাই যখন একটা সিমুলেশন শেষ হয় তখন প্রত্যেকটা মানুষ তো ভুলে যায় যে কি হয়েছিল, কিন্তু কোনোভাবে ড্যানিয়েল সেই ডিভাইসের সাহায্যে নিজেকে বাঁচিয়ে রেখেছে, যার কারণে সবাই সবকিছু ভুলে গেলেও তার সবকিছু মনে রয়েছে। যাই হোক, এখন তাদের সর্বশেষ কাজ হচ্ছে এলিটের কাছে গিয়ে পিরামিডের ভেতর চাবি ঢুকিয়ে দেয়া, যার পরে মোরা বাস্তব জগতে জেগে উঠবে। কিন্তু যখনই সে তার রুমে গিয়ে ব্যাডের নিচে টানেলে যেতে চায় তখন সে দেখে সেখানে টানেলের কোনো অস্তিত্ব নেই। তখনই হেনরি তার অফিস থেকে অ্যানাউন্স করে, তোমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে, সময় শেষ হয়ে এসেছে, এলিয়েট এখন আমার কাছে।
আমার দ্রুত সেই চাবিটা চাই, নয়তো আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। এরপর জাহাজে শাটডাউন কাউন্টডাউন শুরু হয়। সেখানে 1 থেকে 10 সেকেন্ডের একটা কাউন্টডাউন শুরু হয়, আর সমুদ্রের মাঝখানে একটা বড় ফাঁকা স্থান তৈরি হয়। আর সেখানে থাকা বড় পোর্টালটিতে জাহাজটি ঢুকে পড়ে আর সোজা সে স্থানে পৌঁছায় যেখানে সব জাহাজ রাখা আছে এবং যেখানে ক্যাপ্টেন আইক রয়েছে। এরপর সবাই দেখতে পাই ক্যাপ্টেনও তাদের আগে এখানে পৌঁছে গেছে। এরপর আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই যখন সবকিছু নর্মাল ছিল, অর্থাৎ যখন মোরা কোনো সিমুলেশন আটকে ছিল না। ঘরের বাইরে ঘোরার সময় সেই গ্রিন বিটেলটা দেখতে পাই। এলিট মোরাকে বলে যে সেই গ্রিন বিটেলটির নাম অ্যালফ্রেড রেখেছে, এ পোকাটি সবসময় তার প্যাট হয়ে থাকুক। কিন্তু মোরা তাকে বোঝাই কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বন্দি করে রাখা উচিত নয়। এরপর সে মোরাকে জড়িয়ে ধরতেই মোরা সেখান থেকে গায়েব হয়ে যায় আর চারদিকে সবকিছু ডার্ক হয়ে যায়। ওয়েক আপ আওয়াজ শুনে এলিটের স্বপ্ন ভাঙে। সে দেখে সে হেনরির অফিসে। হেনরি তাকে একটা সত্য দেখানোর জন্য বাহির নিয়ে যায়। তার দাদা তাকে বলে, আমরা সবাই এখানে আটকে আছি, এর জন্য আমি দায়ী নই, বরং তোমার মা দায়ী। এখানে যারা আছে তারা সবাই নিজের ইচ্ছায় এসেছে। সবারই মনে ছিল যন্ত্রণার কষ্টের স্মৃতি, যেগুলো তারা ভুলে যেতে চেয়েছিল। কিন্তু যতই আমরা ভুলতে চাই, কষ্ট স্মৃতি কখনো আমাদের পুরোপুরি ছেড়ে যায় না। ঠিক সেটাই এখানে সবার সঙ্গে ঘটছে। এরপর সে তার নাতিকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে 2টি ইঞ্জেকশন ছিল, একটা সাদা আর একটা কালো। কালো ইঞ্জেকশন মেমোরি মুছে দেয় আর সাদা ইঞ্জেকশন স্মৃতি ফিরিয়ে আনে। সে তার নাতিকে সাদা ইঞ্জেকশন দিয়ে দেয়, যার পর আমরা জানতে পারি এলিয়েটের একটা ভয়াবহ রোগ হয়েছিল। মোরা তাকে খুব ভালোবাসত, তাই সে তার ছেলেকে হারাতে চায়নি। আর সেই কারণেই সে তার ছেলেকে সিমুলেশনে আটকে রাখতে চেয়েছিল। যদিও ড্যানিয়েল মোরাকে নিষেধ করেছিল এটা না করতে, তবুও মোরা বলে আমরা যদি এটা করি তাহলে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারবো। এই কারণে সে তার ছেলে, স্বামী আর সেসব মানুষদের নিয়ে যারা নিজেদের জীবনে ভেঙে পড়েছিল, যাদের ডার্ক পাস্ট তাদের সবসময় বিরক্ত করত, তারা এই সিমুলেশন জগতে চলে আসে। অন্যদিকে ড্যানিয়েলকে দেখা যায় যেখানে তার ডিভাইস দিয়ে স্টিম প্রেশার মেশিনের কাছে গিয়ে পুরো সিমুলেশনকে হ্যাক করে ফেলে। আর এদিকে মোরা সবাইকে জানিয়ে দেয় যে সে এই জাহাজ কোম্পানির মালিক হেনরির মেয়ে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা সবাই সিমুলেশন আছে, কিন্তু কেউই তো মনে করতে পারছে না তারা এখানে কিভাবে এসেছে। আর না তো তারা বিশ্বাস করছে যে এটা একটা সিমুলেশন। এমনিতেও 1899 সময়ের মানুষরা এগুলো কিভাবে বুঝবে। মোরা সবাইকে জানাই ড্যানিয়েল সবাইকে এখান থেকে বের করার চেষ্টা করছে, সে খারাপ নয়। এদিকে ড্যানিয়েল জাহাজের সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করার ফলে এই সিমুলেশন জগৎ একেবারে ভেঙে পড়তে শুরু করে। তারপর সেই ব্ল্যাক ম্যাটেরিয়ালটা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এবং জাহাজের সবকিছু গলে যেতে শুরু করে। সবাই পালাতে শুরু করে আর এই চক্করে একজন আরেকজনের স্মৃতিতে ঢুকে পড়ে। তারপর তারা আবার সেই শিপে ফিরে আসে। এইসব দেখে হেনরি মোরাকে ধরে আনতে বলে। এরপর সেবাস্টিয়ান মোরাদের কাছে পৌঁছায়। তার কাছেও ড্যানিয়েলের মতো সেই ডিভাইসটা ছিল, যেটা দিয়ে সে ক্যাপ্টেনকে অজ্ঞান করে দেয় আর মোরাকে সেখান থেকে তার বাবা হেনরির কাছে নিয়ে আসে। মোরা জানতে চাই তার ভাই কিরণ কোথায়, তবে হেনরি উত্তর না দিয়ে চাবিটা নিয়ে নেয়। এরপর সবকিছু আবার রিস্টার্ট করে দেয়। হেনরি জানাই সে নয়, বরং মোরা নিজেই এই সিমুলেশনের ক্রিয়েটর। এরপর হেনরি এলিটের সাহায্যে তাকে ব্ল্যাক ইঞ্জেকশন লাগিয়ে দেয় যেন সে সবকিছু ভুলে আবার ক্যারবেরাসে চলে যায়। এরপর হেনরির অফিসে গিয়ে কিটাকে সেই পিরামিডের ভেতরে লাগিয়ে ঘোরায়, কিন্তু চাবি ঘোরানোর পরেও কোনো কিছু হয় না। এটা থেকে হেনরি বুঝতে পারে ড্যানিয়েল মেন ফ্রেমকে হ্যাক করে সিস্টেম ওভাররাইড করা কোডটাকে চেঞ্জ করে দিয়েছে। এদিকে বাকি প্যাসেঞ্জাররা ইঞ্জিন রুমে গিয়ে পুরো সিমুলেশনটাকে ধ্বংস হতে দেখছিল। অন্যদিকে মোরার জ্ঞান ফিরলে সে সেই কভারটার পাশে নিজেকে দেখতে পায়। কভারের ভেতর গিয়ে তার দেখা হয় ড্যানিয়েলের সঙ্গে। ড্যানিয়েল মোরাকে জানায় সব ইম্পর্টেন্ট অবজেক্ট সে চেঞ্জ করে দিয়েছে, আর ব্ল্যাক কালার ইঞ্জেকশন যেটা লাগানোর পর সে সব ভুলে ক্যারবেরাসে চলে যেত, সেটারে সে কোড চেঞ্জ করার কারণে মোরা, ড্যানিয়েল আর মোরার বানানো তাদের প্রথম সিমুলেশনে এসে পৌঁছায়। আসলে এখানে ড্যানিয়েল থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যাপারে ভালো নলেজ ছিল, আর এখানে ঘটে অনেক বড় একটা টুইস্ট। আসলে তারা যখন সিমুলেশনে আসে তখন বাহিরের রিয়েল ওয়ার্ল্ডে তার ভাই কিরণ পুরো সিস্টেমের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। কিরণ এখন সব প্রজেক্টকে কন্ট্রোল করছে আর তাদেরকে একটা গেমের ক্যারেক্টার হিসেবে এখানে আটকে রেখেছে। আর কিরণ নিজে থেকে লোকেশন সেট করে দেয় 1899 এর ক্যারবেরাস নামের একটি জাহাজের মধ্যে। যাই হোক, কিরণ ড্যানিয়েলের কোড ট্র্যাক করার আগেই সে মোরাকে দ্রুত জাগানোর কথা ভাবে। ড্যানিয়েল কোড চেঞ্জ করে ব্ল্যাক পিরামিড আর কিটাকে এলিটের খেলনা পিরামিড আর ওয়েডিং রিং এ রিপ্লেস করে দেয়। এরপর মোরা পিরামিডের মধ্যে ওয়েডিং রিংটা প্লেস করে আর তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায়। হোশ আসলে মোরা দেখে সে প্রমিথিয়াস নামের একটা স্পেস শিপে আছে। মোরার মাথায় কিছু ডিভাইস লাগানো। মোরা নিজের স্কেপবোর্ড থেকে বেরিয়ে আসে। সেখানে দেখানো হয় একটা বড় চেম্বার যেখানে অনেক মানুষ রয়েছে। এইসব মানুষরা তারা যারা সেই জাহাজে ছিল। স্পেসশিপের ভেতরে এই সকল মানুষ মেশিনের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল আর তাদের জীবন অনেক কঠিন ছিল। তাদের ডার্ক পাস্ট সবসময় তাদের বিরক্ত করত, তাই তারা সবাই মোরার বানানো সিমুলেটর জগৎ বেছে নিয়েছিল। কিন্তু এখন তারা সেখানে আটকে ছিল, অর্থাৎ তাদের কনসিয়াসনেস এখনো সিমুলেশনের ভেতরেই ছিল। তারপর দেখা যায় স্ক্রিনে লেখা ভেসে উঠে প্রজেক্ট প্রমিথিয়াস, প্যাসেঞ্জার 1423,
ক্রু 550 আর ডেট হচ্ছে 19 অক্টোবর 2099। তখনই কেরান একটা টেক্সট মেসেজ পাঠায়, ওয়েলকাম টু রিয়েলিটি। ওকে, এখানে সব ডাউট, আনআনসার্ড প্রশ্ন এবং ছোট থেকে ছোট জিনিসগুলোকে ডিটেলে বোঝাচ্ছি। আসলে এখন সময়টা চলছে 2099। গ্লোবাল ওয়ার্মিং এবং যুদ্ধবিদ্রোহের কারণে পৃথিবী এখন প্রায় ধ্বংস। তাই একটা স্টেবল আর হ্যাবিটেবল গ্রহের সন্ধানে অনেক স্পেসশিপ বেরিয়েছে, যেটার মধ্যে একটা হচ্ছে মোরাদের প্রমিথিয়াস, যেখানে মানুষ স্কেপবোর্ডে ঘুমিয়ে একটা লম্বা যাত্রায় বের হয়েছে। তবে এখানে মিশনে এমন কিছু মানুষ ছিল যারা তাদের অতীত ভুলতে চাইতো, তাই তারা মোরাদের প্রজেক্ট প্রমিথিয়াস নামের একটা সিমুলেশনে ঢুকে পড়ে, আর কেরান তাদের সেখানে আটকে ফেলে। আর আসলে এখানে কেরান রিয়েল হিউম্যান নয়, বরং একটা এআই, যেটা মোরার ড্যানিয়েল এই সিমুলেশনকে চালানোর জন্য বানিয়েছে। কিন্তু পরে কেরান সব কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় এবং মোরার বানানো সিমুলেশনেই তাকে আটকে দেয়। কেরান যে এআই তার একমাত্র প্রমাণ হচ্ছে কেরান যখন তাকে মেসেজ করেছিল তখন সে এক এক অ্যালফাবেট টাইপ করে বলছিল। আর এটা তখনই হয় যখন কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার প্রোগ্রামকে দেখায়। আইরিশ ভাষায় কেরানের অর্থ ডার্ক ওয়ান বা লিটল ডার্ক ওয়ান। এই জন্যই গেমের বাহিরের এক্সট্রা জগৎটা, অর্থাৎ হেনরি যেখানে ছিল, অর্থাৎ তাকে যেখানে আটকানো হয়েছিল, সেই জায়গাটা ডার্ক হয়ে রয়েছে। আর সব দিকে ধ্বংস, এটা পৃথিবী ধ্বংসের প্রতি ইঙ্গিত দিয়েছিল। আমরা শুরুতে মনে করেছিলাম হেনরি একজন ভিলেন, কিন্তু পরে জানতে পারি সেও বেচারা এখানে আটকে আছে আর সেও বের হতে চায়। তাই মোরা যেহেতু তার বাবাকে পছন্দ করতো না, তাই কেরান গেমের ভেতরেও তাকে মোরার জন্য একটা কঠিন টাস্ক দিয়ে দেয়। তা হচ্ছে মোরা থেকে হেনরির আগে তাকে পিরামিডে চাবি ঢুকিয়ে বের হতে হবে। যদি হেনরি পিরামিডে চাবি ঢুকিয়ে দেয় তাহলে মোরা আর কোনোদিনও বের হতে পারবে না। তাই তো ড্যানিয়েল এলিয়েটও পিরামিডটাকে ওই কবরের মধ্যে লুকিয়ে রাখে, যেন হেনরি পিরামিডটাকে খুঁজে না পায় আর এলিয়েটকেও ধরে মোরাকে ব্ল্যাকমেল করতে না পারে। শিপের মধ্যে সেই কালো অবজেক্ট ছড়িয়ে পড়া কেরান বা এর ডার্ক এআই সিস্টেমকে দখল করার প্রতি ইঙ্গিত দিয়েছে। কেরানের সার্ভার থেকে হার্ডওয়্যারের লোকেশন এই বড় পিরামিডের ভেতর ছিল, অর্থাৎ এটা মেইন গেটের মতো। তাই তো ছোট পিরামিডের ভেতর চাবি লাগাতে হতো, অর্থাৎ মেইন ফ্রেমের ভেতর। আর এখানে একটা বড় টুইস্ট হচ্ছে, এলিয়েটও কোনো মানুষ নয়, বরং সে একটা ডিজিটাল হিউম্যান, অর্থাৎ এলিয়েটের কোনো অস্তিত্বই নেই। এর প্রমাণ হচ্ছে প্রথম দিকে মোরা ক্যাপ্টেনকে বলেছিল তার বাচ্চা হতে পারবে না, মোরা শুধু তার বাচ্চার সাথে থাকতে চেয়েছিল। তাই সে নিজের ডিজিটাল বাচ্চা বানিয়ে তার সাথে সিমুলেশনে থাকতে শুরু করে। আর সেই গ্রিন বিটাল বা গ্রিন বাগটা একটা সফটওয়্যার বাগ, এমন সফটওয়্যার বাগ যেটার সাহায্যে যে কোনো সিমুলেশনের দরজা বা ব্যাকডোর খোলা যাবে। শিপের মধ্যে সব প্যাসেঞ্জার আর ক্রু মেম্বার থেকে কতজন হিউম্যান রিয়েল আর কতজন এয়ার তৈরি ফেক ক্যারেক্টার ছিল তা আমরা সেকেন্ড সিজনেই জানতে পারবো। তবে একটা চেনা ক্যারেক্টার এয়ার তৈরি তা স্পষ্ট, আর সেটার কেউ নেই বরং অলেক। কারণ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবার একটু হলেও ডার্ক পাসটা দেখানো হয়েছে, কিন্তু অলেকের এটা দেখানো হয়নি। এছাড়াও যখন সবাই এক অপর স্মৃতিতে ঢুকে পড়েছিল তখন একটি জায়গায় লিঙ্গি অলেককে একটা কুয়া থেকে কালো তরল পদার্থে ভেজা অবস্থায় দেখতে পাই, যেটা ইঙ্গিত দেয় যে সে কেরানের তৈরি ক্যারেক্টার। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মোরা কি আসলে সিমুলেশন থেকে বের হয়েছে, নাকি 2099টাও একটা সিমুলেশনের পার্ট? আমার থেকে লাগছে না মোরা এখনো 100% সিমুলেশন থেকে বের হয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এন্ডিং এর শটটা। এন্ডিং এর শটে আমরা মোরার চোখে ঠিক সেই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিলাম যেটা স্বপ্ন ভাঙার পর ক্যারবারাসের প্যাসেঞ্জারের চোখে দেখেছিলাম। অর্থাৎ মোরা শুধু একটা সিমুলেশন থেকে আরেকটা সিমুলেশনে জেগেছে। যাওয়ার আগে ড্যানিয়েল মোরাকে ওয়াদা দিয়েছিল যে সে সবসময় তার সাথে থাকবে। তবে অ্যাটলিস্ট এই সেকশনে আমরা ড্যানিয়েলকে কোথাও দেখতে পাই না। মোরার সাথে আরো একটা পড খোলা রয়েছে, হতে পারে সেই পডটা ড্যানিয়েলের বা সেটা কার তা আমরা সেকেন্ড সিজনেই জানতে পারবো। এছাড়া আমরা বুঝতে পারছি মোরার মতো হেনরি সেই গেম থেকে বের হতে চাইলে তাকে পিরামিডের মধ্যে, অর্থাৎ যে বের হতে চাইবে তাকে পিরামিডের চাবি লাগাতে হবে, তারপরে সে জেগে উঠতে পারবে। কিন্তু বাকি প্যাসেঞ্জাররা কিভাবে জেগে উঠবে, নাকি তাদের কাছে একটা করে চাবি আছে, এটাও আমরা পরের সিজনে জানতে পারবো। মোরা কেন কেরানকে তার ভাই বলেছিল? হতে পারে তাদের প্রমিথিয়াস স্পেসশিপের ক্যাপ্টেন আসলে কেরান, যে কিনা তার নামে একটা এআই তৈরি করেছে। সাথে মোরা কি পারবে সবাইকে সেই সিমুলেশন থেকে বের করতে? এই সবকিছু আমরা সিজন 2তে জানতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি সিজন 2 ক্যান্সেল করা হয়েছে, তাই আমরা আর কোনোদিনও এরপর কি হবে তা দেখতে পারবো না। আপাতত 50 বা 60% রহস্য আমরা জেনে গিয়েছি। সো এখানেই আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হবে নতুন কোনো মুভি সিরিজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।